পুরনো সময়ে ফেলে আসা স্মৃতি আর হারিয়ে যাওয়া মানুষেরা আমাদের সবার মনের গোপন কুঠুরিতে কোথায় যেন আটকে থাকে, তাই না? মাঝে মাঝে এক ছুটে পৌঁছে যেতে ইচ্ছে করে সেই সব সময়ে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে সেই কাছের মানুষগুলোকে। আচ্ছা আচ্ছা ভাবুন তো, হঠাৎ একদিন যদি সময়ের অগোচরে ওই হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে, যাদের আর ফেরার কথা ছিল না, আপনি কি আনন্দিত হবেন? ছুটতে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে তো তখনও? নাকি কেমন হবে সেই অনুভূতি? আজকের এখন গল্পের নিবেদন সূর্যানী ভট্টাচার্যর লেখা মায়া গল্পের ছায়া অবলম্বনে ভৌতিক রহস্য গল্প ব্যানশি। গল্প পাঠে সুমন, অভিনয়ে অরিজিৎ, বরষা, প্রদীপ্তা এবং সৈকত, বিশেষ সহযোগিতায় রুচিয়া এবং নীল। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। তাহলে শুরু করা যাক আজকের গল্প ব্যানশি। ঘুম থেকে উঠে জানলাটা খুলেই মনটা খারাপ হয়ে গেল অলির। বাইরে বরফ পড়ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ওয়েদার ফোরকাস্টে যদিও বলা ছিল, কিন্তু তাও এরকম গ্লুমি ওয়েদার দেখলেই অলির মন খারাপ হয়। আজ আবার স্নো স্টর্ম হবে, তাই বেশিরভাগ অফিসই ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে। কিন্তু অলি জানে সৌম্যকে বেরোতেই হবে, কারণ সৌম্য এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত। এখানে একটা সরকারি হাসপাতালে সার্জন সে। ঠিক দুপুরবেলা কোনো একটা কমপ্লিকেটেড কেস এসে যাবে, আর সৌম্যকে বেরোতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে জানলাটা বন্ধ করে অলি কফি বানাতে উঠল। মাত্র এক সপ্তাহ আগে নেব্রাস্কার এই লিঙ্কন নামের শহরটায় এসেছে অলিরা। সৌম্যর চাকরির জন্যই মূলত আসা এখানে। লিঙ্কন নামের শহর হলেও আসলে কান্ট্রি সাইডের সাথেই মিল বেশি। অন্তত 3 বছর নিউ জার্সি থেকে কাটিয়ে আসার পর অলির তাই মনে হয়। শহরটা বড্ড বেশি খালি খালি, বাড়ি ভাড়াও অপেক্ষাকৃত কম। তার উপর সৌম্যর অফিসের দেওয়া বাড়িটাও একটু আউটস্কার্টে। সামনে একটা শুনশান রাস্তা গিয়ে দূরে বড় রাস্তায় গিয়ে মিশেছে, আর পেছনে ঘন জঙ্গল। পাশের বাড়িগুলো স্প্রুসের জঙ্গল দিয়ে আলাদা করা। শুরুতে বাড়িটা পছন্দ হয়েছিল অলির, কিন্তু সমস্যাটা শুরু হলো সোমবার সৌম্য অফিস চলে যাওয়ার পর থেকে। অলি চাকরি করে না, ঘরের কাজ আর টুকটাক ফুড ব্লগিং করে সময় কাটায়। কিন্তু এই বাড়িতে আসার পর কিছু করতে ইচ্ছে করে না। এ কেমন জায়গা, কোনো আওয়াজ অব্দি নেই। সারাদিন অসীম শূন্যতা যেন গলা টিপে ধরতে আসে। সৌম্যকে বলতে সৌম্য মাথায় হাত বুলিয়ে বলেছিল, এখন শীতকাল অলি, লোকে সহজে বাইরে বেরোয় না। সামারে যখন সামনের লেকের বরফ গলে যাবে, দেখবে একেবারে ফিশিং এর ধুম পড়ে যাবে, আর রাস্তাটা পুরো গম গম করবে। শোনো না, তুমি প্লিজ মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এই শোনো না, বলছি আজ একটু মিক্স মিট পিৎজা বানাবে আমার জন্য? কতদিন হয়ে গেল বলো তো, অনেক দিন খাইনি তোমার হাতে, প্লিজ একটু বানাবে। অলির কপালে একটা চুমু খেয়ে সৌম্য অফিস চলে যায়। অলি কিচেনে গিয়ে কফির জল চড়ালো। সৌম্য উঠে পড়েছে। কফি বানিয়ে 2 কাপে ঢেলে ঘরে ঢুকে অলি দেখল সৌম্য রেডি হয়ে গেছে। অলি অবশ্য অবাক হলো না, এমনটা নতুন নয় ওর কাছে। সৌম্য অলিকে দেখে কাঁচুমাচু মুখ করে বলল, ইমার্জেন্সি অলি, বেরোতেই হবে জানো তো, তবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, তুমি দেখে নিও। বলেই ঊর্ধ্বশ্বাসে গরম কফিটা ঢকঢক করে গিলে, এই শোনো আমি এলাম, বাই বাই বলে বেরিয়ে গেল সৌম্য। বাইরে তুষারপাত বেড়েছে। অলি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকি গুঁড়ো করছিল। ফ্রিজে অনেকদিন ধরেই খানিকটা ক্রিম চিজ পড়ে আছে। আজকে ওটা দিয়ে চিজ কেক বানিয়ে ব্লগে পোস্ট করবে অলি। কেক বানানো, তারপর তাকে সুন্দর করে সাজিয়ে ফটো তুলে ব্লগ লিখতে কিছুটা সময় যাবে। একাকিত্বটা অন্তত কিছুটা সময় ভুলে থাকা যাবে। এক মনে কুকি গুঁড়ো করতে করতে
কিচেনের জানলার সার্সিতে হাওয়ার গোত্তা লেগে শোঁ শোঁ আওয়াজ পেরিয়ে একটা খচমচ আওয়াজ শুনে চমকে উঠল অলি। আওয়াজটা বাড়ির পিছন দিক থেকে আসছে। কুকির বাড়িটা হাত থেকে নামিয়ে কৌতূহলী হয়ে জানলার সামনে এগিয়ে গিয়েই অবাক হয়ে গেল অলি। ঘন স্প্রুসের ঝোপে ঢাকা বাড়ির পিছনের জায়গাটা অলি সেইভাবে কখনো খেয়াল করেনি। আর এই এক সপ্তাহে কিচেনে সময় বা কাটিয়েছে কতক্ষণ। আজ অলি অবাক হয়ে দেখল, স্প্রুসের জঙ্গল পেরিয়ে একটু দূরে যতটা দৃষ্টি যায় একটা অদ্ভুত আলোয় ভরে আছে জায়গাটা, ঠিক যেন ঝলমলে সূর্যের রোদ নিয়ে সেজে উঠেছে। ভালো করে দেখবে বলে জানলাটা খুলতেই বাইরে প্রচন্ড তুষারপাত পেরিয়ে অলি একটা মিষ্টি গন্ধ পেল। গন্ধটা কিসের সেটা বুঝতে না পারলেও অলির মনে হলো এই নাম না জানা ফুলের গন্ধটা আসছে ওই জঙ্গলটার পিছন থেকে। কি আছে ওখানে? অলি কৌতূহলে অস্থির হয়ে উঠল, যেন জায়গাটা এক চুম্বকের আকর্ষণে ওকে টানছে নিজের দিকে। অলি শিগগিরই কোট হ্যাঙ্গার থেকে একটা মোটা কোট জড়িয়ে বেরিয়ে পড়ল। তুষারপাতের বেগ বেড়েছে। স্বচ্ছ আঁশের মতো পাতলা বরফকুচি অলির সারা শরীর চুল ঢেকে দিচ্ছে, কিন্তু সেই সবেতে অলির ভ্রুক্ষেপ নেই। সাবধানী পায়ে বরফে পিছল খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে অলি যখন ব্যাকইয়ার্ডে পৌঁছল, দেখল বাড়ির পিছনটায় দুর্ভেদ্য কাঁটা গাছের জঙ্গল। সেটা পেরিয়ে জঙ্গলের পিছনে যাওয়া দুঃসাধ্য। কিন্তু অলি জানে না আজ ওর কি হয়েছে। পায়ে পায়ে গিয়ে বাগানের এক কোণে পড়ে থাকা কুঠারটা তুলে ঝোপের গায়ে পরপর কয়েকটা ঘা মারল অলি। হ্যাঁ, এই তো বেশ মানুষ গলে যাওয়ার মতো ফাঁক হয়েছে একটা। কুঠারটা ছুঁড়ে ফেলে দিয়ে কোনো মতে গুঁড়ি মেরে ঝোপটা পেরিয়ে গেল অলি। ঝোপের এপাশটা যেন স্বপ্নের মতো। রোদ ঝলমল করছে আকাশে। বড় বড় চেরি ট্রিগুলো সাদা গোলাপি ফুলের বাহার নিয়ে সেজে রয়েছে। অলি অবাক হয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল। জমিটা যেন ঠিক সমান নয়, নিচের দিকে ঢালু। অলি গিয়ে দেখল চারপাশে রঙিন টিউলিপের জঙ্গল। সেই জঙ্গলে একটা মেয়ে বসে এক মনে মাটি খুঁড়ে গাছগুলোর পরিচর্যা করছে। তার ব্রাউন স্কার্ট আর সোনালি চুল ছড়িয়ে রয়েছে মাটিতে। পেছন থেকে মেয়েটার আদলটা খুব চেনা লাগলো অলির। এক্সকিউজ মি বলে হাঁক দিতেই মেয়েটা পিছন ফিরে তাকালো। আমান্ডা! অলি হতবাক হয়ে গেল। নিউ জার্সিতে অলির প্রতিবেশী ছিল আমান্ডা। নিউ জার্সিতে অলির প্রথম বন্ধু সে। খুব ফুলবাগানের শখ ছিল মেয়েটার। হঠাৎই এক বৃষ্টির রাত্রে ড্রাগ ওভারডোজে মারা যায় আমান্ডা। অলির মনে আছে, ও দিনের পর দিন ঘুমোতে পারত না আমান্ডা মারা যাওয়ার পর। আমান্ডা অলিকে দেখে একগাল হাসল। ঝলমলে রোদে ওর চেহারায় খুশিটা স্পষ্ট। চেঁচিয়ে বলল, আই মিসড ইউ অলি। এত খুশি আমান্ডাকে বেঁচে থাকার সময়ও দেখেনি অলি। এসব কি করে সম্ভব? অলি কি ঘুমিয়ে আছে? স্বপ্ন দেখছে? না তো। পায়ের নিচে স্পষ্ট বুঝতে পারছে নরম ঘাস জমি। গায়ে সূর্যের মিষ্টি উত্তাপ লাগছে। সুন্দর গন্ধে চারপাশ ভরে আছে। অলি দিব্যি গন্ধ পাচ্ছে। স্বপ্নে কি এসব হয়? এসব ভাবতে ভাবতেই একটা বাচ্চা মেয়ের হাসির শব্দে ঘোর কাটল অলির। তাড়াতাড়ি টিউলিপ বন থেকে উপরে উঠে চেরি ট্রিগুলোকে পেরোতেই সুমিকে দেখতে পেল অলি। একটা ঝর্ণার জলে পা ডুবিয়ে বসে খেলছে আর খিলখিল করে হাসছে। সুমি বেলঘড়িয়ায় অলির প্রতিবেশী ছিল, প্রাণের বন্ধু আর ক্লাসমেট। অলিরা যখন ক্লাস 4-এ পড়ে, দুর্গাপুজোর ভাসান দেখতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় সুমি। সেই আকাশি ফ্রকটাই পড়ে আছে এখনো। সুমির বয়স বাড়েনি। অলিকে দেখে সুমি বলল, অলি, কতদিন পরে এলি বলতো? আমার না তোর জন্য খুব মন খারাপ হতো রে। এখানে আসার কতক্ষণ পর জানে না, অলি একটা গাছের নিচে দিদুর কোলে মাথা দিয়ে শুয়েছিল। দিদুর কোলে মুখ গুঁজে দিদুর গায়ের সেই পান জর্দা মেশানো মার দেওয়া শাড়ির গন্ধটা প্রাণ ভরে নিচ্ছিল। অলি যখন ক্লাস 12-এ পড়ে,
হঠাৎই একদিন সেরিব্রাল স্ট্রোকে মারা যায় দিদু। আজ দিদুকে এখানে দেখে অবাক হয়নি অলি, কারণ আমান্ডা আর সুমির সাথে দেখা হওয়ার পর অলির দেখা হয়েছিল ওর জার্তুতো দাদা বাবাইদার সাথে, যে 15 বছর বয়সে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিস থেকে পড়ে মারা যায়। পাড়ার বইয়ের দোকানদার কমল কাকুর সাথে ধর্মতলায় বাস চাপা পড়ে যিনি মারা গিয়েছিলেন। আয়া মালা মাসির সাথে, যে জন্ম থেকে অলিকে দ্বিতীয় মায়ের মতো বড় করেছিল। তারপর একদিন পারিবারিক অশান্তির জন্য গলায় দড়ি দিয়েছিল প্রিয় পোষা খরগোশ বুকান আর জলির সাথে, যারা দীপাবলির রাত্রে প্রচন্ড বাজির শব্দে হার্ট অ্যাটাকে মারা গেছিল। দূর সম্পর্কের ননদ গায়ত্রীর সাথে, সৌমর কলিগ ইভার সাথে, লাইব্রেরিয়ান জোর সাথে, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মারা গেছে। এরা প্রত্যেকে কি খুশি, কোনো দুঃখ নেই, রাগ নেই, রোগ নেই, প্রত্যেকের বয়স থেমে গেছে। এ যেন চির বসন্তের দেশ, কোনো একাকিত্ব, অবসাদ, বিষাদ কিচ্ছু নেই এই দুনিয়াটায়। দিদুর কোলে শুয়ে ঘুমের মধ্যে হারিয়ে যেতে যেতেই অলির হঠাৎই মনে পড়ল সৌম আজ তাড়াতাড়ি চলে আসবে, আর বাড়ি ফিরে যদি সৌম অলিকে দেখতে না পায়, প্রথমে চিন্তায় অস্থির হবে, তারপর অলি ফিরলে ওকে প্রশ্নবাণে জর্জরিত করবে। আর সৌমকে ভুলেও এই জায়গাটার কথা বলা যাবে না, তাহলে সৌম অলিকে জোর করে কাউন্সেলিং এ নিয়ে যাবে। অলির মনে আছে বিয়ের পরপর ও একটা অদ্ভুত স্বপ্ন দেখত। ও দেখত যে ও একটা ধোঁয়াটে জায়গায় হারিয়ে গেছে, চারপাশে অজস্র অন্ধকার অবয়ব, তারা নিজেদের মধ্যেই ফিসফিস করছে অলিকে দেখে। দম বন্ধ হয়ে আসত ওর। সৌমকে বলার পর সৌম ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। সেবার এক গাদা তেতো ওষুধ গিলতে হয়েছিল অলিকে, কিন্তু এবারে আর সেই রিস্কটা নেওয়া যাবে না। অলি দিদুর কোল থেকে উঠে পড়ল, বলল, দিদু, আমি বাড়ি যাই। দিদু মিষ্টি হেসে ঘাড় নাড়লেন। কোটটা জড়িয়ে ঘাস জমি পেরিয়ে স্প্রুসের জঙ্গল পেরিয়ে ব্যাকইয়ার্ডে এসে পৌঁছল অলি। তুষার ঝড় থেমে গেছে, কিন্তু তখনও বরফ পড়ছে, চারপাশে অন্ধকার নামছে। পেছনে ফিরে জায়গাটা আরেকবার দেখার চেষ্টা করল অলি, কিন্তু কিছু ঠাউর করতে পারল না। ঘরে এসে কোটটা হ্যাঙ্গারে টাঙাতেই ঘড়ির দিকে নজর গেল। 4:30 বাজে, মানে প্রায় 6 ঘন্টা অলি ওখানে কাটিয়ে এসেছে, অথচ মনে হচ্ছে যেন ঘন্টা খানেক আগেই গিয়েছিল। অলির মাথাটা ঝিমঝিম করে উঠল। টয়লেটে ঢুকে মুখে ঘাড়ে জল দিতে যাবে, বেসিনের সামনে আয়নায় নজর পড়ল নিজের দিকে। চোখ টকটকে লাল, সারা মুখে শরীরে ফ্রস্ট বাইট আর কাঁটার আঁচড়ের দাগ, রীতিমতো ব্যথা করছে। এগুলো কখন হলো? এতক্ষণ তো একটুও ফিল করেনি। অদ্ভুত কাঁপুনি অনুভব করতে করতে অলি বুঝল ওর জ্বর আসছে। কোনো মতে কাঁপতে কাঁপতে গিয়ে বিছানায় শুয়ে ব্ল্যাঙ্কেটটা টেনে নিল। অলি ঘুমিয়ে পড়েছিল। অনেক রাত্রে হঠাৎ একটা উষ্ণ হাতের স্পর্শে ঘুমটা ভাঙল ওর। চোখ খুলে দেখল পাশে সৌম বসে আছে, হাতে একটা প্লেটে টোস্ট আর স্যুপ। সৌম ওর মাথায় হাত বুলিয়ে বলল, অলি, এ অলি, নাও ওটা তো দেখি, খেয়ে নাও এটা, দেখি একটু কপালটা। এখন টেম্পারেচারটা একটু কম আছে মনে হচ্ছে। অলি মনে মনে ভয় পাচ্ছিল, এখনই হয়তো প্রশ্নবাণ শুরু হবে, যে হাত পা ছড়ল কি করে, জ্বর এলো কেন। নিজের মাথায় উত্তরগুলো সাজাচ্ছিল অলি। সৌম বলল, এই তুষার ঝড়ের মধ্যে বাইরে কেউ বেরোয়? যতই রেনডিয়ার আসুক না কেন। আচ্ছা, কি দরকার ছিল বলতো ওদেরকে তাড়াতে যাওয়ার তোমার? এখন তো গাছপালাও নেই, চারিদিকে তো বরফ। ওরা যে কিছু খেয়ে নষ্ট করবে সেই সুযোগটাও নেই। হ্যাঁ, মানছি যে ওরা সিংহের গুতোয় জানলা ভেঙে দিয়েছে, কিন্তু তাও তুমি না বেরোলেই পারতে। অলি অবাক হলো, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বলল, তুমি কি করে বুঝলে রেনডিয়ার এসেছিল? অলি, বাইরে বরফে ওদের খুরের ছাপে ভর্তি,
স্প্রুস গাছগুলো পর্যন্ত তোলপাড় করে দিয়ে গেছে। কিচেনের জানলার নিচ অব্দি ওদের পায়ের ছাপ। আরে যে কেউ বুঝতে পারবে। এই শোনো, আর একটাও প্রশ্ন নয়, খেয়ে নিয়ে একটা ভালো ঘুম দাও তো। অলি বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে সুপের বাড়িতে চুমুক দিল। খাওয়া শেষ হয়েছিল অলির। ঘাড় ঘুরিয়ে সৌম্যকে কোথাও দেখতে পেল না। টয়লেট থেকে জলের শব্দ আসছে অস্পষ্ট, মানে সৌম্য স্নান করছে। ব্ল্যাঙ্কেটটা গা থেকে সরিয়ে মেঝেতে নামল অলি। জ্বর কমে গেলেও শরীরে জোর নেই, বড্ড দুর্বল লাগছে। প্লেটটা নিয়ে সাবধানে কিচেনের সিঙ্কে রাখল ও। তারপর ব্যাকইয়ার্ডের লাইটটা জ্বালিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। জানলার কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিশ্চয়ই সন্ধ্যাবেলায় ভেঙেছে যখন অলি ঘুমোচ্ছিল। কিন্তু অলি একবারও আওয়াজ পেল না। আশ্চর্য, জানলার নিচে ঝুরঝুরে বরফে স্পষ্ট খুঁড়ের ছাপ। ছাপগুলো দেখতে দেখতে অলির হঠাৎ গাটা শিরশির করে উঠল। রেনডিয়ার হলে তো বরফে দুজোড়া খুঁড়ের ছাপ পড়ার কথা, কিন্তু এখানে এক জোড়া করে খুঁড়ের ছাপ। যেন কোনো দুপে খুরওয়ালা জন্তু স্প্রুস গাছগুলোর মাঝের ফাঁক গলে এসে অলির কিচেনের জানলার সামনে দাঁড়িয়েছিল। দুপে খুরওয়ালা জন্তু। অলি অন্ধকারে স্প্রুস গাছের ওপারটা ঠাহর করার চেষ্টা করল, আর দেখল এক আশ্চর্য নীল জোনাকির আলোয় ভরে আছে জায়গাটা। আলোগুলো মিটমিট করছে, আর তার সঙ্গে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। একভাবে আলোগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে অলির ভেতরটা কেমন আনচান করছিল। মনে হচ্ছিল এক দৌড়ে চলে যায় ওখানে। হঠাৎই সৌম্যর গলা। অলি, এই অলি। ডাকটা শুনে চমক ভাঙল ওর। সৌম্য এসে ওর কাঁধ দুটো ধরে বলল, কি করছো বলো তো এই ভাঙা জানলাটার সামনে দাঁড়িয়ে? আরে আবার ঠান্ডা লেগে যাবে তো। চলো চলো, শুতে চলো। অলি ঘাড় নেড়ে বেডরুমের দিকে পা বাড়ালো। সকালে উঠে অলির মনটা বেশ ফ্রেশ লাগছিল। আজ বরফ পড়ছে না, কিন্তু মেঘে অন্ধকার হয়ে আছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। কিচেনে গিয়ে অলির মনটা আরো ভালো হয়ে গিয়েছিল। সেই মিষ্টি গন্ধটায় কিচেনটা ভরে আছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অলি দেখল উপত্যকাটা সেই কালকের মতোই আলোয় ভরে আছে। যেন পৃথিবীর সব খুশি, রূপ, সুগন্ধ নিয়ে অলির জন্যই অপেক্ষা করছে। অলি আর দেরি করল না, কফির জল চড়ালো। ফ্রিজ থেকে চিকেন বের করে সৌম্যর জন্য চিকেন স্যান্ডউইচ বানালো। সৌম্য কফি খেয়ে ব্রেকফাস্ট করে 8:30টার সময় বেরিয়ে যেতেই অলি ওভারকোটটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল স্বপ্ন উপত্যকার উদ্দেশ্যে। আজ অলির মনটা খুব ভালো। আজও অনেকক্ষণ সুমির সাথে ঝর্ণার জলে খেলেছে। বাবাইদার সাথে ঘুড়ি উড়িয়েছে একদম সেই ছোট্টবেলার মতো। আমান্ডার সাথে টিউলিপ বাগানে ঘুরে বেরিয়েছে, আর দিদুর কোলে শুয়ে অনেকক্ষণ আদর খেয়েছে। চলে আসতে মন চাইছিল না ওর, আর একটু থাকতে ইচ্ছে করছিল, কিন্তু সৌম্যর প্রশ্নের উত্তর দিতে চায় না বলে আসতে বাধ্য হলো। আজ যখন চলে আসছিল, দিদু হাতটা ধরে করুণ চোখে তাকিয়েছিল ওর দিকে। হ্যাঁ, যদিও দিদু কোনো কথা বলেনি, কিন্তু অলি পরিষ্কার বুঝতে পারছিল যে দিদু ওকে আরেকটু থাকতে বলছে। অলি দিদুকে বুঝিয়ে বলে এসেছে, কাল তাড়াতাড়ি আসবো আর অনেকক্ষণ থাকবো। মেঘের পালকের মতো উড়তে উড়তে অলি যখন বাড়িতে এলো, তখন ঘড়িতে 6:30। অলি আশ্চর্য হয়ে দেখল প্রায় 10 ঘন্টা ও কিচ্ছু না খেয়ে আছে, কিন্তু ওর কোনো খিদে পায়নি। কোটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে অলি বাথরুমের দিকে পা বাড়াতেই মাথাটা হঠাৎ ঘুরে গেল। কোনো মতে হাত দিয়ে সামনের দেওয়ালটা ধরে সামলে নিল নিজেকে, আর তখনই হাতে একটা দাগ চোখে পড়ল ওর। গোল মতো লালচে দাগ, অনেকটা কামড়ের মতো। নিশ্চয়ই কোনো পোকা কামড়েছে। টয়লেটে ঢুকে মুখ চোখে জল দিয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে নিল। এখন আবার ডিনার বানাতে হবে। সৌম্যর সামনে স্বাভাবিক থাকতে হবে। এদিকে আজকাল অলির বাড়িতে থাকতে ইচ্ছে হয় না। সৌম্য বেরোলেই চুপি সারে ও বেরিয়ে পড়ে, আর সৌম্য ফেরত আসার আগেই চলে আসে। অলির বাড়ি আসতে ইচ্ছে হয় না।
মনে হয় ওখানেই থেকে যায় ওদের সাথে। যখনই চলে আসতে চায় তখন ওরা সবাই মিলে অলিকে আটকায়। হ্যাঁ, ওরা কেউ কোনো কথা বলে না, অন্তত এই কদিনে অলি ওদের একটা কথাও বলতে শুনিনি। কিন্তু ও বুঝতে পারে ওরা কি বলতে চাইছে। এদিকে না খেয়ে খেয়ে ওজন কমছে অলির। সারা শরীরে কামড়ের মতো চাকা চাকা কি সব অ্যালার্জি বেরিয়েছে। না ঘুমিয়ে চোখের নিচে ঘন ডার্ক সার্কেল। সৌম্য যাতে সেসব ধরতে না পারে তাই অলি বাড়ি এসে হাত মুখ ধুয়ে কনসিলার লাগিয়ে নেয় সারা গায়ে। কিন্তু কাল থেকে আর একটা সমস্যা শুরু হয়েছে। নিজের শরীর থেকে অদ্ভুত একটা বাজে গন্ধ পাচ্ছে অলি। অনেকটা অনেকটা মাংস পচার গন্ধ যেমন হয় ঠিক সেরকম। দিয়েও তাড়ানো যাচ্ছে না। আজ থেকে তাই ও ঠিক করেছে একলা শোবে। সৌমুকে বলবে ওর ব্লগিং এর কিছু কাজ আছে। আজ অলির মনটা খুব খারাপ। সৌম্য নিজের এক কলিগ আর তার বউকে বাড়িতে ডেকেছে। অনাহিতা আর ওর বর আভিন দুজনেই জন্মসূত্রে আমেরিকান, কিন্তু অনাহিতার মধ্যে বাঙালি শিকড় এখনো বেশ সবল। আভিন ছেলেটা সাউথ ইন্ডিয়ান, তামিল। সৌম্য বলছিল অনাহিতা নাকি সৌম্যর মুখে অলির রান্নার প্রশংসা শুনে এক প্রকার জেচে নিমন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার, কাল পরশু দুদিন সৌম্যর ছুটি। একমাত্র এমার্জেন্সি আসলেই সৌম্যকে বেরোতে হবে। কিন্তু কাল রাত্রে খেতে খেতে সৌম্য বলছিল, এই উইকেন্ডে হাসপাতালে আমার একটা ব্যাকআপ আছে, বুঝলে। যেহেতু আমরা শহরটায় নতুন শিফট করেছি, তাই হসপিটাল থেকে একটা মানি গুছিয়ে নেওয়ার জন্য এই মাসের সব উইকেন্ডগুলোতেই মানে ওই ব্যাকআপ দিয়েছে। ভালোই হলো, কি বলো? হ্যাঁ, মানে 3 দিন বাড়ি থেকে বেরোনো হবে না অলির। ভাবতেই চোখ ফেটে জল আসছিল। 7-5 ভাবতে ভাবতে অলি একবার স্কিপ দ্য ডিশেস এর ডোরড্যাশটা খুলল। যদি কোনো বাঙালি টেক অ্যাওয়ে পাওয়া যায় তাহলে ও অন্তত রান্নার হাত থেকে বাঁচবে, আর সেই সময়টুকুতে গিয়ে ওদের সাথে দেখা করে আসবে। কিন্তু অ্যাপ দুটো খুলে অলিকে হতাশ হতে হলো। আশেপাশে হাতে গোনা কয়েকটা মাত্র পিৎজা আর টাকোর অপশন, তাও খারাপ ওয়েদারের জন্য অধিকাংশই ডেলিভারি করছে না। প্রচন্ড অবসাদগ্রস্ত হয়ে ফোনটা হাত থেকে নামিয়ে কিচেনে ঢুকল অলি। সন্ধে 7টার সময় সৌম্য অনাহিতা আর আভিনকে নিয়ে এসে উপস্থিত হল। সারাদিন ধরে রান্না করে অলির শরীরটা বড্ড অবসন্ন লাগছিল। অলি অবাক হয়ে দেখছিল, মাত্র 4-5 পদ রান্না করেই ওর শরীরটা কেমন ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, রান্নার সময় মগজটাও কেমন খালি খালি লাগছিল। কোন রান্নায় কি মশলা দেয়, 1 লিটার দুধের পায়েসে কতটা চিনি দিলে পায়েসটা স্বাদে ফিকে হবে না, অথচ মিষ্টিতে কান জ্বলে যাবে না, সবই কেমন গুলিয়ে যাচ্ছে। অথচ এই অলি নিউ জার্সি থেকে আসার আগে বাড়ি ভর্তি লোককে রেঁধে খাইয়েছিল একা হাতে। মাত্র 2 সপ্তাহের এদিকে ওদিকে এইরকম কি করে হওয়া সম্ভব, এটা অলির মাথায় ঢুকছিল না। রান্নায় মন লাগছিল না। তার মনটা সারাক্ষণ পড়েছিল ওই স্বপ্নের উপত্যকাটায়। অলির মনে হচ্ছিল ওরাও যেন অলিকে মিস করছে। স্প্রুসের জঙ্গলের ওপার থেকে মাতাল হাওয়াগুলো যেন দীর্ঘশ্বাসের মতো আছড়ে পড়ছিল অলির কাঁচের জানলায়। অলি মন শক্ত করে কাজ করছিল। রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার করে বেশ অনেকক্ষণ ধরে স্নান করল অলি। শরীরের পচা মাংসের গন্ধটা অনাহিতারা পেলে কেলেঙ্কারি হবে। স্নান করে উঠে একটা ফুল স্লিভ জামা আর তার সাথে স্টকিংস পরল, কারণ কিছুদিন আগে শরীরে যে কামড়ানোর মতো চাকা চাকা দাগগুলো হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটা গভীর ক্ষতই পরিণত হয়েছে। অনেক কষ্টে অনেক অজুহাত দিয়ে সৌম্যর কাছ থেকে দূরে থাকছে অলি। সৌম্য ওগুলো দেখলে হুলস্থুল কাণ্ড করবে, তাই অলিকে আজ ডাবল কেয়ারফুল থাকতে হবে যাতে অনাহিতারাও এসব না দেখে। আগে হলে এই স্কিন ডিজিজ নিয়ে অলি নিজেই পাগল হয়ে যেত, কিন্তু এখন এসব অলিকে টাচ করে না। অলি যেন নিজের মধ্যেই নেই। এখন ওর ধ্যান জ্ঞান ভাবনা সবকিছু জুড়ে শুধু ওই উপত্যকা, ওর একাকিত্ব, বিষাদ, অবসাদের ওষুধ। এইসব 7-5 ভাবতে ভাবতেই কলিং বেল বেজেছিল। অলি গিয়ে দরজা খুলে ওয়েলকাম করেছিল অনাহিতাদের। সৌম্য ঘরে ঢুকে আভিন আর অনাহিতার সাথে অলির পরিচয় করিয়ে দিল। আভিন সৌম্যর মতোই ছটফটে ফুর্তিবাজ।
এখানে একটা ইউনিভার্সিটিতে মডার্ন এগ্রিকালচার নিয়ে রিসার্চ করছে। অনাহিতা সৌমর হসপিটালে অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টে আছে। আভিনের চেয়েও বেশি অনাহিতার দিকে নজর যাচ্ছিল অলির। অনাহিতা বেশ লম্বা, কৃষ্ণাঙ্গী, কালো রঙের লম্বা একটা কুর্তি আর তার সাথে লম্বা খোলা চুলে বেশ মানানসই। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ওর চোখ দুটো, খুব শান্ত অথচ মর্মভেদী। ঘরে ঢুকে পরিচয় পর্ব সারার পর অলিকে আলতো জড়িয়ে ধরেছিল অনাহিতা। অলি শিউরে উঠেছিল। হে ভগবান, অনাহিতা যেন গন্ধ না পায়। অনাহিতার রিয়াকশন দেখে অলি বুঝেছিল ও গন্ধ পায়নি, কিন্তু অনাহিতা তেমন কথা বলছিল না। ড্রয়িং রুমে বসে পুরো বাড়িটাকে আর অলিকে গভীর চোখে জরিপ করছিল। অলির একটু অস্বস্তি হলো। অস্বস্তির ভাবটা কাটাতে ও সৌমদের বলল, তোমরা কথা বলো, আমি ড্রিঙ্ক আর স্ন্যাক্স নিয়ে আসছি। কিচেনে ঢুকে ফ্রিজ থেকে বরফ বার করতে চেষ্টা করছিল অলি। ডিফ্রস্ট করা হয়নি, আইস ট্রেটা আটকে আছে। অলি বেশ টানাটানি করছিল। পিছন থেকে শুনল অনাহিতা বলছে, আমি হেল্প করি তোমায়। অলি ঘাড় নেড়ে সরে দাঁড়ালো। অনাহিতা সাবধানে ট্রেটা বের করে টেবিলে রাখল। তারপর ধীর পায়ে গিয়ে কিচেনের জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। জায়গাটা রোজ রাতের মতোই মোহময়ী জোনাকির আলোয় সেজে আছে। অলির ভয় লাগছিল, অনাহিতাও কি দেখতে পাচ্ছে? অনাহিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে অলির দিকে ফিরে জিজ্ঞেস করল, তুমি খুব ইন্ট্রোভার্ট, তাই না অলি? সৌম্য যখন তখন হসপিটালে আসে, তোমায় সময় দিতে পারে না, তোমার খুব একা লাগে, তাই না? অলি বুঝতে পারছিল না কি বলবে। অনাহিতার প্রশ্নের উত্তরে শুকনো হাসল। তারপর বলল, আমার অভ্যেস হয়ে গেছে, আসলে একা থাকি তো। চলো বাইরে যাই। অনাহিতা আর কিছু বলল না। স্ন্যাক্সের ট্রেটা হাতে তুলে আস্তে আস্তে অলিকে ড্রয়িং রুমের দিকে অনুসরণ করল। ডিনারের পর ওরা সবাই ড্রয়িং রুমে বসেছিল। বাইরে তুষারপাতের বেগ বেড়েছে। এই অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া সেফ নয়। সৌম্য অনাহিতা আর আভিনকে বেরোতে দেয়নি, বলেছিল, এই শোনো, এর মধ্যে বেরোনোর কথা মাথাতেও আনবে না। তুষারপাতের কি বেগ দেখেছো বাইরে? আগে কমুক, তারপরে বেরোবে। সন্ধে থেকে সব গল্প শেষ হয়ে গেছে প্রায়। সবাই চুপচাপ। আভিন বারবার ঘড়ি দেখছিল, আর অনাহিতা সেই মর্মভেদী চাহনি দিয়ে অলিকে মাপছিল। নৈশব্দ ভাঙতে সৌম্য গলা খাঁকারি দিয়ে বলল, জানো অলি, অনাহিতাকে আমরা যদিও এতক্ষণ একজন অবস্টেট্রিশিয়ান বলে জেনেছি, কিন্তু নিজের একটা পরিচয়ও কিন্তু এখনো তোমাকে দেয়নি। অলি জিজ্ঞাসু চোখে তাকালো। সৌম্য বলল, ও হলো একজন উইচক্রাফট, ব্ল্যাক ম্যাজিক নিয়েও প্রচুর পড়াশোনা করেছে। আর তাছাড়া তুমি জানো, ওর কিন্তু অনেক এক্সপিরিয়েন্সও আছে। এই অনাহিতা, বলো না তোমার কয়েকটা এক্সপিরিয়েন্সের কথা। এই ওয়েদারে, এই সিচুয়েশনে দারুণ লাগবে শুনতে। অলি সপ্রশ্ন দৃষ্টিতে অনাহিতার দিকে তাকালো। অনাহিতা হেসে বলল, সৌম্য যেমন বলছে অতটাও নয়। আমি ব্ল্যাক ম্যাজিক বা উইচক্রাফট নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু সেগুলো কারোর ওপর অ্যাপ্লাই করার জন্য নয়। আসলে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ছোট থেকেই আমার সিক্সথ সেন্স একটু বেশি অ্যাক্টিভ। বাংলায় যাকে বলে ওই রাস হালকা। বাড়িতে পাড়াপড়শি কারুর কোনো দুর্ঘটনা হলে আমি না আগে থেকেই বুঝতে পারতাম। স্বপ্ন দেখতাম যে একটা অন্ধকার ঘরে হারিয়ে গেছি, সেখানে অনেক আধো অন্ধকার অবয়ব, তার মধ্যে একটাই চেনা মুখ। আর সেই চেনা মুখ মানুষটা তার 2-1 দিনের মধ্যেই মারা যেত। অনেক সময় এমনও হতো যে ওই ঘরটায় যার মুখটা স্পষ্ট, তাকে আমি চিনি না, অথচ জানি যে আর 2-1 দিনের মধ্যেই তার অপঘাতে মৃত্যু হবে। ছোটবেলায় না পাগল পাগল লাগতো, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এই ক্ষমতাটা ঈশ্বর আমায় দিয়েছেন, যাতে আমি অন্তত কিছু দুর্ভাগা মানুষকে বাঁচাতে পারি। পড়াশোনা শুরু করলাম। হ্যাঁ, ঈশ্বরের সাধনার মতো অতিলৌকিক জগতও অনেক বিস্তৃত,
এত কম সময়ে সব জেনে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাও অনেকটাই শিখতে পেরেছি। আচ্ছা, শেষ কবে কাউকে স্বপ্নে দেখেছো? অলির মনে হলো অনাহিতা উত্তরটা এড়িয়ে গেল। বলল, ওইসব বাদ দাও, তার চেয়ে তোমাদের অন্য একটা গল্প শোনাই, এই লিঙ্কনেরই ঘটনা। আচ্ছা, মায়া কাকে বলে জানো? প্রশ্নটা করছি কারণ গল্পটা শুনতে গেলে আগে তোমাদের জানা দরকার মায়া কি। অনাহিতা প্রশ্ন করে সৌম্যদের দিকে তাকালো। সৌম্য বলল, মায়া মানে ইলিউশন, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। মায়া মানে ইলিউশন। হিন্দু পুরাণে মায়াকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। গল্পটা বলি। ভগবান বিষ্ণুকে একবার এক ব্রাহ্মণ জিজ্ঞাসা করেছিল মায়া কাকে বলে। তখন ভগবান বিষ্ণু তার কাছে জল চেয়েছিলেন। সেই ব্রাহ্মণ জল আনতে গিয়ে এক পরমা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। তারপর তাকে নিয়ে সংসার পাতে। 12 বছর সংসার করে, সন্তান সন্ততির জন্ম দেয়। অবশেষে একদিন রাতে প্রচন্ড বন্যা আসে। ব্রাহ্মণ সেই বন্যায় নিজের স্ত্রী পুত্র সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে যখন হাহাকার করছে, তখন শুনতে পায় ভগবান বিষ্ণু বলছেন, আমার জল কোথায় ব্রাহ্মণ? 8 ঘন্টা হয়ে গেল তুমি জল আনতে গেছো, আমি যে তৃষ্ণার্ত। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, 8 ঘন্টা প্রভু? 12 বছর পেরোলো যে। তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, তুমি জানতে চেয়েছিলে মায়ার অর্থ, আমি তোমায় দেখালাম মায়া কি। মায়া আসলে এরকমই এক মিথ্যে, যা আমাদের বাস্তব ভুলিয়ে দেয় আমরা কে, কোথা থেকে এসেছি, কোনটা আমাদের জায়গা। কথাগুলো অনাহিতা অলির দিকে এক দৃষ্টে তাকিয়ে বলেছিল। ওর মনে হচ্ছিল অনাহিতা যেন সব দেখে ফেলেছে। খুব শীত শীত লাগছিল ওর। সৌম্য জিজ্ঞেস করলো, কিন্তু মায়ার সাথে তোমার লিঙ্কনের গল্পটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমাদের হিন্দু পুরাণে যেমন মায়া ভগবানের কার্যকলাপ, খ্রিস্টান ডেমোনোলজিতে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। খ্রিস্টান ডেমোনোলজিতে মায়াকে শয়তানের এক অস্ত্র বলে কল্পনা করা হয়েছে। ব্যাপারটা বরং খুলেই বলি। বছর 8 আগে লিঙ্কনে হঠাৎ এক অদ্ভুত মৃত্যুর খবর সারা শহরে সাড়া ফেলে দেয়। ভিকটিমরা কিন্তু সবাই মহিলা, বয়স ওই 18 থেকে 33-এর মধ্যে। মৃত্যুর সময় তারা প্রত্যেকে মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের শরীরে অদ্ভুত কামড়ানোর দাগের মতো গভীর ক্ষততে ভর্তি ছিল, আর মৃতদেহগুলো সম্পূর্ণ রক্তহীন ছিল, যেন ওই ক্ষতস্থান থেকে কেউ শরীরের সব রস রক্ত চুষে নিঃশেষ করে দিয়েছে। পোস্টমর্টেমে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রিপোর্টে দেখা যায় মৃতদেহগুলো অন্তত 3 সপ্তাহের পুরনো, অথচ পরিবারের লোকের কথা অনুযায়ী 3 সপ্তাহ আগে মানুষটা দিব্যি বেঁচে ছিল, পরিবারের লোকজনের সাথে ছিল। হ্যাঁ, হাবে ভাবে একটু বদল দেখা দিয়েছিল, কিন্তু সেটা নগণ্য। এই ব্যাপারটাই আমায় প্রথম ঝটকা দেয়। আমার কেন জানি না শুরু থেকেই মনে হচ্ছিল এটা কোনো ভাইরাস বা সিরিয়াল কিলারের কাজ নয়। হসপিটালের ডেটাবেস থেকে সেই সব মৃত ব্যক্তিদের খোঁজ নিই যারা সম্প্রতি মারা গেছে। তারপর তাদের বাড়ির ঠিকানা জোগাড় করি আমি। প্রত্যেকের বাড়িতে গিয়ে কথা বলে 2টো কমন লিঙ্ক খুঁজে পাই। 1, এরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় মানসিক অবসাদ অর্থাৎ একাকিত্বে ভুগেছে। 2, মৃত্যুর আগে দীর্ঘ সময় এরা বাড়ি থেকে গায়েব থাকত। ডরোথি বলে একজন মৃতের স্বামীর সাথে কথা বলে আমি আরো একটা ইনফরমেশন পাই। মৃত্যুর কিছুদিন আগে ডরোথি সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল। তখন প্রলাপের মধ্যে অসংলগ্নভাবে ওকে ছেড়ে দেওয়ার কথা বলতো বেসমেন্টের পুরনো আলমারিটার ভেতর দিয়ে নাকি এক স্বপ্নের দেশে যাওয়া যায়, যেখানে ডরোথির মা ওর জন্য অপেক্ষায় থাকে। সেই দেশটায় রোগ ব্যাধি, কষ্ট, বিষাদ, অবসাদ, একাকিত্ব কিচ্ছু নেই।
ডরোথি পাগলের মতো চিৎকার করে কাঁদত। অবশেষে একদিন ওর স্বামী ওর ঘরে ওর লাশটা খুঁজে পায়। ঘরের দরজা ভাঙা ছিল, আর মেঝেতে অদ্ভুত কাদা মাখা খুঁড়ের ছাপ ছিল, যেটা শেষ হয়েছিল বেসমেন্টের আলমারির সামনে। একটানা কথাগুলো বলে দম নিল অনাহিতা। অলির কেমন অবিশ্বাস্য লাগছিল। এসব কি বলছে অনাহিতা? এসব তো অলির খুব চেনা। অলির বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। সে এসবে 7 মাস ভাবছিল। হঠাৎ অনাহিতার দিকে ওর নজর পড়ল। অনাহিতা এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে কেমন একটা রহস্যময় হাসি। অলি ঠিক করলো, যাই হয়ে যাক, ও এখনই অনাহিতাকে সব বলবে। যা হয়েছে ওর সাথে, স্বপ্ন উপত্যকায় যাওয়া, মৃত প্রিয়জনদের সাথে দেখা হওয়া, শরীরের ক্ষতচিহ্ন আর দুর্গন্ধের কথা, সব। হঠাৎই আবার মনে হলো একটা অদ্ভুত শক্তি যেন ওর গলাটা চেপে ধরছে। জিভটা খড়খড়ে শুকনো। অলি ঠোঁট গিলতে পারছে না। প্রবল নিঃশ্বাসের কষ্ট হতে শুরু করলো অলির। যেন কেউ ওর গলা টিপে রেখেছে, যাতে ও কিচ্ছু না বলতে পারে কাউকে। অলি অতি কষ্টে হাত বাড়িয়ে জলের বোতলটা নিতে গেল। কাঁপা হাতের ধাক্কায় টেবিলের উপর রাখা ল্যাম্পটা পড়ে চুরমার হয়ে গেল, আর সাথে সাথেই ঘর জুড়ে নেমে এলো নিকষ আঁধার। ল্যাম্পটা পড়ে যাওয়ার আওয়াজে সবাই চমকে উঠেছিল। সৌম্য জিজ্ঞেস করলো, কি হলো অলি? অলি জল চাইতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে দুর্বোধ্য গোঙানি ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। অনাহিতা হয়তো কিছু আন্দাজ করেছিল। শিগগিরই জলের বোতলটা খুলে অলির মুখে ধরলো। অলি এক ঢোক জল নিয়ে গিলতে চেষ্টা করলো, পারল না। কস দিয়ে গড়িয়ে জলটা জামা ভিজিয়ে দিল অলির। সৌম্য ততক্ষণে লিভিং রুমের আলোগুলো জ্বালাতে গিয়েছিল। চেঁচিয়ে বলল, অদ্ভুত ব্যাপার তো, একটা আলো জ্বলছে না। এদিকে আভিন ফোনের ফ্ল্যাশ জ্বালাতে চাইছিল। অবাক গলায় বলল, আরে ফ্ল্যাশটাও কাজ করছে না। সবার অবাক হওয়ার ঘোরটা বোধহয় তখনও কাটেনি। হঠাৎ কিচেনের জানলার দিক থেকে একটা খটখট করে আওয়াজ আসা শুরু করলো, যেন কেউ প্রবল আক্রোশে কিচেনের জানলাটাকে উপড়ে ফেলতে চাইছে, কিন্তু কোনো কারণে পারছে না। অনাহিতা এসে অলিকে জাপটে ধরলো। সৌম্য আর আভিন কিচেনের দিকেই যাচ্ছিল। কড়া গলায় চেঁচিয়ে ওদের বলল, কেউ লিভিং রুম ছেড়ে যাবে না, আমাদের হাতেই সময় খুব কম। আভিন, শিগগির আমার ব্যাগ থেকে রুদ্রাক্ষের মালা আর হোলি ওয়াটারটা দাও। অলি আর সহ্য করতে পারছিল না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, বুকটা অসম্ভব ভারী লাগছে। আভিন ব্যাগ থেকে রুদ্রাক্ষের মালাটা বের করতেই উচ্চস্বরে দুর্বোধ্য কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে অনাহিতা মালাটা পরিয়ে দিল অলির গলায়। সঙ্গে ক্রমাগত হোলি ওয়াটার ছিটোতে লাগলো। অলির মনে হচ্ছিল গলার উপর অদৃশ্য হাত দুটো খুব জোরে চেপে বসছে। সৌম্যর অসহায় মুখটা অন্ধকারেও স্পষ্ট দেখতে পাচ্ছে অলি। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর তখনই যেন চাপটা হালকা হয়ে গেল গলা থেকে। অলি বলেই লুটিয়ে পড়ল অনাহিতার কোলে। অনাহিতা মন্ত্র পড়া থামিয়েছিল। অলির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সৌম্য, আমাদের হাতে সময় খুব কম। কি ঘটনা, কি বৃত্তান্ত, সবকিছু পরে বলবো। আগে আমাদের তোমাদের বাড়ির পেছনে যে স্প্রুসের জঙ্গলটা আছে ওটাকে জ্বালিয়ে দিতে হবে। তার জন্য আমাদের বাইরে যেতে হবে। অলিকে বাইরে নিয়ে যাওয়া চলবে না, ওর সাথে আভিন থাকবে। আমি আর তুমি বাইরে যাব, দরজাটা বন্ধ করে দেব বাইরে থেকে। তারপর যত তাড়াতাড়ি কাজটা সেরে আমরা ভেতরে চলে আসব। সৌম্য অবাক হওয়ার শক্তিও হারিয়েছিল। বলল, এসব এসব কি হচ্ছে অনাহিতা? পরে সব এক্সপ্লেন করব সৌম্য, এখন শুধু এটুকুই বলছি, অলি পজেসড। একটা খুব শক্তিশালী অপশক্তি অলিকে পজেস করার চেষ্টা করছে। এই রুদ্রাক্ষের মালা বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারবে না। অলিকে বাঁচাতে গেলে আমাদের সেই অপশক্তিকে তার নিজের জায়গায় ফেরত পাঠাতে হবে, আর তার জন্য আমাদের সেই গেটওয়েটা ধ্বংস করতে হবে যেখান দিয়ে অপশক্তিটা অলির কাছে আসে। তোমার বাড়ির পেছনের স্প্রুসের জঙ্গলটাই হলো সেই গেটওয়ে। এখন চলো। অলি কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ একটা অস্পষ্ট আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেল। ও দেখলো ও নিজের বাড়ির লিভিং রুমে কার্পেটে শুয়ে আছে। ধর্মর করে উঠে বসলো অলি।
উঠে বসতেই চোখ গেল লিভিং রুমে রাখা সোফার পেছনের জানলাটাতে, আর অবাক হয়ে দেখল মুখে এক রাশ কষ্ট নিয়ে দিদু দাঁড়িয়ে আছে। দিদু এখানে! অলি কার্পেট থেকে উঠে দরজার দিকে এগোতে যাবে, সোফা থেকে উঠে এসে আবিন ওকে ধরে ফেলল। আদেশের সুরে অলিকে বলল, একদম বাইরে যাবে না, চুপচাপ এখানে বসো। অলির মনে হলো আবিনের কথা শোনা উচিত, কিন্তু অবাক হয়ে দেখল ওর ভেতরে যেন আর একটা সত্তা ওর মনের আওয়াজটাকে দাবিয়ে দিল। অলি আভিনকে জোরে একটা ধাক্কা মারল। আভিন অতর্কিতে ধাক্কাটা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল, আর ওর মাথাটা ঠুকে গেল সোফার কোণে। অলি সেদিকে ভ্রুক্ষেপ করল না, দৌড়ে এগিয়ে গেল দরজাটার কাছে। দরজাটা বাইরে থেকে বন্ধ। অলি ধাক্কাতে শুরু করলো, কিছুতেই খুলছে না দরজাটা। অলি তখন না পেরে একটা চেয়ার তুলে লিভিং রুমের কাঁচের জানলাটায় আঘাত করলো। কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সে লাফিয়ে পড়লো বাইরের জমিতে। তুষারপাত হচ্ছে, হালকা আঁশের মতো স্নো ফ্লেক্স গুলো অলির শরীর ভরিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে অলির বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। দিদু কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। খুঁজতে খুঁজতে বেশি দূর যেতে হলো না অলিকে। অলি দেখল কম্পাউন্ডের এক কোনায় উবু হয়ে পিছন ফিরে বসে আছে কেউ একজন। দিদু নাকি? অলি গিয়ে তার কাঁধটা ছুঁতেই সে আস্তে আস্তে ফিরে তাকালো অলির দিকে। অলি দেখল সে দিদু নয়, ফ্যাকাশে শরীর, কোটরগত অন্ধকার চোখ, শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে, সারা শরীর পোকায় কিলবিল করছে। অলির পা দুটো যেন কেউ পেরেক দিয়ে মাটিতে পুঁতে দিয়েছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে অলির হাতটা ছুঁল, আর অলি অবাক বিস্ময়ে ভয়ে দেখল তার শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে অলির শরীরের সাথে মিশে গেল। সাথে সাথেই জ্ঞান হারালো অলি। স্প্রুস গাছের জঙ্গলটার সামনে দাঁড়িয়েছিল সৌম্য। অনাহিতা হোলি ওয়াটার ছিটিয়ে ওর গাত্রবন্ধন করেছে। দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়ে যাচ্ছে এক সুরে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছনে আসার সময়তেই ওরা দেখেছিল জমে থাকা বরফে অজস্র খুরের ছাপ। অনাহিতা সৌম্যকে বলেছিল, আমি ভেবেছিলাম এখানে একটাই স্পিরিট আছে, কিন্তু এখন তো দেখছি আমার ধারণা ভুল। অনেকগুলো স্পিরিট আছে, আর এরা প্রত্যেকেই পাওয়ারফুল। শোনো, তুমি যখন আগুন জ্বালাবে অনেক কিছু দেখতে পাবে। আমি তোমার গাত্রবন্ধন করেছি, তাই ওরা তোমায় ছুঁতে পারবে না। অগত্যা ওরা মায়ার আশ্রয় নেবে তোমায় কবজা করার জন্য। মনে রেখো, তুমি যাই দেখো না কেন মনের জোর অটুট রাখবে। এক মুহূর্তের জন্য দুর্বল হবে না। দুর্বল হলেই ওরা তোমার শরীরকে দখল করে নেবে। তখন আমাদের জন্য এই যুদ্ধটা জেতা কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে অলির জন্য একমাত্র জাগতিক টান তুমি, তাই তোমায় শক্ত থেকে অলিকে ফেরত আনতে হবে। সৌম্য চোয়াল কঠিন করে স্প্রুস গাছগুলোতে পেট্রোল ছিটাচ্ছিল। বরফে জায়গাটা পিচ্ছিল হয়ে আছে, খুব সামলে সামলে হাঁটতে হচ্ছে। হঠাৎ সৌম্যর মনে হলো স্প্রুস গাছটার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, খুব চেনা। হে কি, মা! সৌম্য অবাক হয়ে গেল। ওর যখন 14 বছর বয়স, এক রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মা মারা যায়। আজও মায়ের কথা মনে পড়লে সৌম্যর বুকটা মুচড়ে ওঠে। গলার কাছে একটা অজানা কষ্ট দলা পাকায়, চোখে ভিড় করে আসে বাষ্পরা। মা সেই লাল সাদা ছাপা শাড়িটা পরে আছে, হাতের চুড়িগুলোর মিষ্টি রিনরিনে আওয়াজ শুনতে পাচ্ছে সৌম্য। মায়ের গায়ের মিষ্টি চেনা গন্ধটা ভেসে এসে অবশ করে দিচ্ছে সৌম্যর স্নায়ু। সৌম্য অস্ফুটে বলল, মা! ওর হাত থেকে পেট্রোলের ক্যানটা খসে পড়ল। মা হাত বাড়িয়ে রেখেছে। এতদিন পর সৌম্যকে দেখে যেন জড়িয়ে ধরতে চায়। সৌম্য পা বাড়াতেই যাচ্ছিল, তখনই পিছন থেকে অনাহিতা বজ্র কঠিন স্বরে বলল, সৌম্য, মায়া, অলিকে ভুলে যেও না। অনাহিতার স্বরটা যেন সৌম্যকে বাস্তবে ফেরত আনল। ডাক্তার সে, জানে মা ফেরত আসতে পারে না। সৌম্য নিচু হয়ে ক্যানটা কুড়িয়ে আবার পেট্রোল ছিটাতে শুরু করল, আর দেখল
মায়ের চেহারাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে, চোয়ালটা খুলে গেছে। পোস্টমর্টেমের পর ডোমের সেলাই যেমন হয় তেমন সেলাই দিয়ে যেন জুড়ে আছে মায়ের শরীরটা। মাথায় পাশুটে চুল, সারা গায়ে পোকা কিলবিল করছে, চোখের গহ্বরে অন্ধকার। শরীরটা কেমন শূন্যে ভেসে আছে। তার পাগুলো কেমন অদ্ভুত, অনেকটা ঘোড়ার পায়ের মতো খুরওয়ালা। একটু আগে পাওয়া মায়ের শরীরের মিষ্টি গন্ধটা বদলে একটা অসহ্য পচা মাংসের গন্ধ দম বন্ধ করে দিচ্ছে সৌম্যর। সৌম্য দৃশ্যটা দেখে শিউরে উঠল। শিগগির পকেট থেকে ম্যাচ বক্স বের করে আগুন জ্বালাতে যাবে, হঠাৎ বাড়ির সামনের দিক থেকে কাঁচ চুরমার হয়ে যাওয়ার ঝনঝন আওয়াজ পেল। কাঁচ ভাঙার আওয়াজটা পেয়ে অনাহিতা মন্ত্র পড়া থামালো। হাত জোর করে আকাশ থেকে নেমে আসা অজস্র তুষারকণার দিকে তাকিয়ে একবার প্রণাম করে উঠে পড়ল মাটি থেকে। সৌম্যকে বলল, চলো দেখি কি হলো। বাড়ির সামনে এসে সৌম্য কাউকেই দেখতে পেল না। ড্রয়িং রুমের জানলার কাঁচ ভেঙে ছড়িয়ে আছে। ঘরের ভিতর আর কম্পাউন্ডটা ঘোর অন্ধকার। হলদেটে স্ট্রিট লাইটের আলো তুষারকণার ফাঁক দিয়ে চুঁইয়ে এসে কম্পাউন্ডের পশ্চিম কোণে এক অদ্ভুত সিলিউট তৈরি করেছে। সৌম্য আর অনাহিতা প্রায় একসাথে দেখল অলি সেই কোণটায় বসে ঘাড় গুঁজে কিসব বিড়বিড় করছে, আর মাটি থেকে তুলে তুলে কিসব খাচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে অলিকে ধরতে যাচ্ছিল, অনাহিতা বাধা দিল। অনাহিতার গলার আওয়াজ শুনে অলি ফিরে তাকালো ওদের দিকে। না, ঠিক ফেরা নয়, ওর শরীরটা ওদিকেই রইল। আস্তে আস্তে শুধু ঘাটটা ঘোরালো অলি। সৌম্যর বাস্তব জ্ঞান বুদ্ধি সব লোপ পাচ্ছিল। ও দেখল অলির চোখ উল্টে সাদা অংশটা বেরিয়ে এসেছে। কপালের উপর, গালে, গলায় অজস্র গভীর ক্ষত। কষ পেয়ে লাল মেশানো কালো মাটির স্রোত নামছে। মুখের চারপাশে লেপ্টে আছে অলির চুলগুলো, আর অলির পরনে ভিক্টোরিয়ান যুগের পোশাক, জরাজীর্ণ, জায়গায় জায়গায় ছেঁড়া, মাটি মাখা। সৌম্য আর অনাহিতাকে দেখে অলি অদ্ভুতভাবে ঘাটটা বাঁকাল। সৌম্য দেখল ওর শরীরটা হার্চের মতো বেঁকে যাচ্ছে উল্টো দিকে। আস্তে আস্তে শরীরটা বেঁকে একটা চারওয়ালা জন্তুর মতো আকার নিল। সৌম্য অবাক বিস্ময় দেখল অলির পাগুলো ঘোড়ার পায়ের মতো পুরোওয়ালা। অলির 4 হাত পায়ে হেঁটে স্প্রুসের বেড়ার দিকে এগিয়ে গেল। সৌম্য এমন অভূতপূর্ব দৃশ্য দেখে থ হয়ে গিয়েছিল। ওর চোখের সামনে যা ঘটছে বিজ্ঞানে তার ব্যাখ্যা নেই, অথচ সবই ঘটেছে। সৌম্য কিছু পরিষ্কার বুঝে ওঠার আগেই শুনল অনাহিতা বলছে, সৌম্য, তুমি এক্ষুনি যাও, অলিকে আটকাও। এই গেটওয়ে পেরিয়ে গেলে আমরা অলিকে আর পাবো না। তুমি ওকে জাপটে ধরে রাখো, আমি গিয়ে স্প্রুসের ঝাড়টা জ্বালাচ্ছি। অলির শরীরটা খুব দ্রুত হামাগুড়ি দিয়ে স্প্রুসের ঝাড়ের মধ্যে থাকা ফাঁকটার কাছে পৌঁছে গিয়েছিল। সৌম্য গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর পাটা ধরল। অসম্ভব শীতল একটা স্পর্শ, পচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠছে সৌম্যর। ও মন স্থির করে শরীরের সব জোর একত্র করে অলির পাটা ধরে টেনে এপাশে আনতে চেষ্টা করল, আর দেখল ওর হাতের চাপে অলির পা থেকে চোকলা চোকলা মাংস উঠে আসছে। অলির শরীরের হাড়গুলো নড়বড় করছে, অথচ গায়ে কি অমানসিক শক্তি। সৌম্য টানাটানি করছিল। এমন সময় অলি ফিরে তাকালো ওর দিকে। কুকুরের মতো একটা অদ্ভুত জান্তব আওয়াজ করে হাতটা দিয়ে সৌম্যর গলা টিপে ধরল। এদিকে অনাহিতার মন্ত্র পড়া শেষ হয়েছিল। অনাহিতা ম্যাচ বক্স বের করে আগুন জ্বালিয়ে দিল স্প্রুসের ঝাড়টাতে। সারাদিন ধরে বরফ পড়ে ভিজে থাকার কারণে বা যে কারণেই হোক আগুন জ্বলল না। 1 বার, 2 বার, 3 বার, না, জ্বলছে না আগুন। সৌম্য আর পারছে না। অলির সরু সরু আঙুলগুলো ওর গলায় চেপে বসছে, আর বেশিক্ষণ থাকলে শ্বাস নিতে পারবে না সৌম্য। এর মধ্যেই ও দেখল অনাহিতা ব্যাগ থেকে হোলি ওয়াটারের বোতলটা বের করে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বোতলটা নিঃশেষ করে দিল স্প্রুসের ঝোপের উপরে।
দাঁতে দাঁত চেপে ম্যাচ বক্সে কাঠি ঘষে কাঠিটা ফেলে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল ঝোপটা। আর সেই আগুনের আলোয় সৌম্য দেখল স্প্রুসের বেড়ার ওপারে দাঁড়িয়ে রয়েছে অজস্র কারা যেন, পরনে অদ্ভুত পোশাক, ঠিক যেমন কফিনে শোয়ানোর আগে মৃতদের পরানো হতো বহু যুগ আগে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো তালমিল নেই, মুখে চরম আক্রোশ আর চোখে নরকের অন্ধকার নিয়ে ওরা তাকিয়ে আছে এদিকে। ওদের গলার জ্যান্ত প্রণালীতে আকাশ ভরে গেছে। ওরা সংখ্যায় কত সৌম্য বলতে পারবে না, হতে পারে 100, 200 বা তার বেশি। আগুন লাগার সাথে সাথেই অলির শরীরটা বেঁকতে শুরু করেছিল। সৌম্যর গলা থেকে ওর হাতের বাঁধনটা শিথিল হয়ে পড়ল। সৌম্য দেখল অলির শরীরটা বেঁকে শূন্যে উঠছে। অনাহিতা এসে অলির কোমরটা জড়িয়ে ধরল সৌম্যর সাথে। অলির শরীরটা সম্পূর্ণ শূন্যে উঠতে উঠতেই হঠাৎ একটা তীব্র কান ফাটানো চিৎকারের সাথে ঘোর কালো বর্ণের অন্ধকারে ঠান্ডা কিছু ওর শরীর থেকে বেরিয়ে স্প্রুসের অগ্নিকুণ্ডে গিয়ে পড়ল। আর ঠিক তখনই অলির শরীরটা ছেড়ে দিল। অনাহিতা আর সৌম্য মাটিতে শরীরটা আছড়ে পড়ার আগেই ওকে ধরে ফেলল। অনাহিতা অলিকে সরিয়ে কিচেনের জানলাটার নিচে নিয়ে এসে ব্যাগ থেকে একটা স্টোল বের করে ঢেকে দিল ওর শরীরটা। সৌম্য দেখল স্প্রুসের জঙ্গলটা জ্বলতে জ্বলতে একটা বিভৎস নারীর মুখের আকৃতি নিয়েছে। ব্যর্থ আক্রোশে সে যেন বিশাল হাঁ করে গিলে খেতে চাইছে সৌম্যদের, কিন্তু পারছে না। জঙ্গলটা জ্বলে সৌম্যর চোখের সামনে খাক হয়ে গেল। আবার চরাচর নিশ্চুপ, যেমন করে ঝড় এসেছিল তেমন করেই চলে গেল যেন। অনাহিতা আর সৌম্য বসেছিল অলিদের বাড়ির লিভিং রুমে। আভিন ওদের জন্য কফি নিয়ে এসেছিল। অলির ধাক্কায় ছিটকে পড়ে আভিনের মাথায় চোট লেগেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সৌম্য এসে ড্রেসিং করে ওকে পেনকিলার দিয়েছে। অনাহিতা অলিকে বাড়িতে নিয়ে এসে ওর গা স্পঞ্জ করে ক্ষতগুলোয় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়েছিল। অলি এখন ঘুমোচ্ছে। কফির মাগে চুমুক দিয়ে সৌম্য জিজ্ঞেস করল অনাহিতাকে, এবার এবার তো প্লিজ বলো, এসব এসব কি ছিল? সৌম্য, তোমার মনে আছে যে আমি বলেছিলাম তোমায় যে মাঝে মাঝে আমি আমার একটা বিশেষ স্বপ্নে অচেনা মানুষদের দেখি, যারা ওই স্বপ্নটা দেখার কিছুদিনের মধ্যেই মারা যায়। আজ রাতে যখন আমরা গল্প করছিলাম তুমি আমায় জিজ্ঞেস করছিলে যে আমি রিসেন্টলি কারোর স্বপ্ন দেখেছি কিনা। তখন আমি প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলাম। এখন বলি, আমি 4 দিন আগে অলিকে স্বপ্নে দেখি। এই জন্যই আমি তোমার বাড়িতে আসার জন্য এত জেদ করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল অলি কোনো ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে। কিন্তু অলিকে সামনে থেকে না দেখে, ওর সারাউন্ডিংস না দেখে বিপদের ভয়াবহতা বোঝা সম্ভব ছিল না আমার পক্ষে। তাই যেচে তোমার বাড়ি আসার নিমন্ত্রণ নিলাম। তোমার বাড়িতে আসার পর অলির শরীর থেকে সেই অদ্ভুত গন্ধটা পেলাম, যেটা আমার ধারণাকে আরো দৃঢ় করল। আমি দেখলাম অলি জামা কাপড় দিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে রেখেছে। বুঝলাম ও ক্ষত চিহ্নগুলো লুকোতে চাইছে, অর্থাৎ কোনো অপশক্তি ইতিমধ্যেই ওর স্বাভাবিক চিন্তা ভাবনাকে কন্ট্রোল করা শুরু করেছে। কিন্তু তখনও আমি গেটওয়েটা খুঁজে পাইনি তোমার বাড়িতে। অলি কিচেন থেকে স্ন্যাক্স আনতে গেল। আমার মনে পড়ল অলি ফুড ব্লগার। গেটওয়েগুলো সাধারণত সেখানেই হয় যেখানে ভিকটিম বেশি সময় কাটাতে চায়। অলির জন্য কিচেন হওয়াটা অস্বাভাবিক নয়। কিচেনে ঢুকে কিছু বুঝতে পারলাম না। অলি বরফ বের করতে স্ট্রাগল করছিল। আমি ফ্রিজে উঁকি দিলাম, সেখানেও কিছু অস্বাভাবিক নেই। বরফের ট্রেটা বের করে কিচেনের স্ল্যাবে রাখতেই চোখ পড়ল পাশের জানালাটায়। দেখলাম স্প্রুস গাছের জঙ্গলের মধ্যে বরফ ফাঁকটা। আমি খুঁজে পেলাম গেটওয়েটা।
যেখান দিয়ে অপশক্তিটা অলিকে আকর্ষণ করছে। তোমাদের লিঙ্কনের রহস্যজনক মৃত্যুগুলোর কথা বলেছিলাম। এখানে সেই ঘটনাটার একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত। আমি অলমোস্ট সব ভিকটিমদের বাড়ি গিয়ে যে কমন প্যাটার্নটা পেয়েছিলাম ভিকটিমদের ব্যাপারে, তা হলো প্রতিটা ভিকটিমই জীবনের কোনো না কোনো সময় অবসাদে ভুগেছে, অর্থাৎ তাদের মানসিক জোর অনেকটাই কম, তাদের কন্ট্রোল করা সহজ। আমি বুঝতে চাইছিলাম যে এমন কোন অপশক্তি আছে যারা মানুষের মনের ওপর কবজা করে শরীরের ওপর নিয়ন্ত্রণ নেয়। অনেক বইপত্র ঘাঁটাঘাঁটি করে ওজিন রিচুয়াল নামে একটা রিচুয়ালের খোঁজ পেলাম। 17 শতকের শেষ দিকে ইউরোপের কিছু মানুষ এই ওজিন রিচুয়াল শুরু করে। ওরা কবর থেকে লাশ তুলে আনত। তারপর এই ওজিন রিচুয়ালের মাধ্যমে ওরা ওই লাশের শরীরে আসার জন্য কোনো নিম্ন বর্গের আত্মাকে আহ্বান করত। রিচুয়াল শেষ হওয়ার পর মৃত শরীরে প্রাণ সঞ্চার হতো। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে মৃতদেহটা চোখ খুলে তাকাতো, কিন্তু এই প্রাণ সঞ্চার করার পর শরীরটা বেঁচে উঠত। সে স্বাভাবিক মানুষ হতো না, হতো পিশাচ। মৃত্যু পরবর্তী পচনের সব লক্ষণ তার শরীরে থাকত। এদের ব্যানশি বলে বর্ণনা করা হয়েছে খ্রিস্টান ডিমোনোলজির অনেক অংশে। ব্যানশিরা কথা বলতে পারে না, এদের চোখ রাতের মতো অন্ধকার, পায়ে খুর আর শরীরে উৎকট গন্ধ। ব্যানশিদের বেঁচে থাকার জন্য জীবিত মানুষ দরকার। জীবিত মানুষের শরীরের রক্ত, মাংস, প্রাণশক্তি খেয়ে এরা বেঁচে থাকে। এদের শিকার ধরার পদ্ধতিটাও অদ্ভুত। এরা দূর থেকে মায়া জাল ছড়িয়ে রাখে। সাধারণত যাদের মানসিক জোর কম তারাই সেই মায়ার দুনিয়া দেখতে পায়। 19 শতকের শেষাশেষি কবরখানা থেকে লাশ উধাও হওয়া নিয়ে ইউরোপের বিস্তীর্ণ অংশে চাঞ্চল্য পড়ে যায়, আর এই ওজিন রিচুয়ালের কথা ফাঁস হয়ে যায়। ওজিন গোষ্ঠীর বেশিরভাগ লোককেই সাধারণ মানুষ পিটিয়ে মেরে ফেলেছিল, কিন্তু আমার ধারণা ওদের কোনো একটা অংশ পালিয়ে চলে আসে উত্তর আমেরিকায় আর নিজেদের রিচুয়াল জারি রাখে। তারপর কালের নিয়মে ওজিন গোষ্ঠী শেষ হয়ে গেলেও রয়ে যায় তাদের তৈরি জীবনমৃত অপশক্তিগুলো। ব্যানশিদের মৃত্যু নেই, বিনাশও নেই। ওরা যুগ যুগ ধরে থাকবে পৃথিবীর বুকে, যেন ঈশ্বরের দেওয়া ঘুম ভাঙিয়ে ওদের আবার পৃথিবীতে ফেরত আনা হয়েছে বলে ঈশ্বর ওদের ত্যাগ করেছেন। এদের মধ্যেই একজন স্প্রুসের ঝোপের ওপারে অলির জন্য মায়া জগৎ সাজিয়ে অপেক্ষা করছিল। ব্যানশিরা নিজে কারুর কাছে আসতে পারে না যতক্ষণ না একজন মানুষ নিজে তার আসার রাস্তা করে দিচ্ছে। অলি নিজে স্প্রুসের ঝোপ কেটে অন্য পাড়ে গিয়েছিল। ব্যাস, ব্যানশিও পেয়ে গেল নিজের গেটওয়ে। অলিকে মায়ার দুনিয়া দেখিয়ে ওর শরীরকে আশ্রয় করে আস্তে আস্তে নিজের খিদে মেটাতে শুরু করলো আত্মাটা। কিন্তু অলির জন্য জাগতিক টান ছিলে তুমি। অলি মানসিকভাবে দুর্বল হলেও তোমার প্রতি ওর ভালোবাসাটা অত্যন্ত স্ট্রং ছিল, তাই ওই অপশক্তি ওকে পুরোপুরি বশ করতে পারেনি। আর আমাদের পক্ষে অলিকে বাঁচানোটা সহজ হয়েছে। চিন্তা করো না, অলি এখন বিপদ মুক্ত। শুধু ওকে একলা ছেড়ো না, বুঝলে? মিষ্টি হেসে অনাহিতা থামল। সৌম্য হাত থেকে কফির মগটা নামিয়ে ঘরে ঢুকল। অঘরে ঘুমোচ্ছে অলি। ভোর হচ্ছে লিঙ্কনে। মেঘ কেটে গেছে। নরম সূর্যের আলো আলতো করে অলিকে ছুঁল। সেদিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল সৌম্য। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে এখন গল্প @gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন,
গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটা ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার রেনিটেলস। তার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।